চিন্ময় কৃষ্ণ দাসকে অনেক আগে ইসকন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন ইসকনের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী। দুপুরে স্বামীবাগ আশ্রমে সংবাদ সম্মেলনে তিনি বলেন, চিন্ময় কৃষ্ণের কার্যক্রম সম্পূর্ণ তার ব্যক্তিগত, এর জন্য সংগঠন দায়বদ্ধ নয়। এ সময় সবাইকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান চারুচন্দ্র দাস ব্রহ্মচারী। এদিকে অ্যাডভোকেট আলিফকে কুপিয়ে হত্যার প্রতিবাদে বৃহস্পতিবারও চট্টগ্রামে কর্মবিরতি পালন করেছে জেলা আইনজীবী সমিতি। আজকুর রহমান তিতাস জানাচ্ছেন বাকিটুকু। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে আজও চট্টগ্রামে কর্মবিরতি পালন করেছে জেলা আইনজীবী সমিতি। এর ফলে চট্টগ্রাম আদালতে সব ধরনের কার্যক্রম বন্ধ থাকে। আইনজীবীদের দাবি, আদালত চত্বরে নির্মম এ হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ঢাকা সহ চট্টগ্রাম সহ বিভিন্ন ব্যক্তি আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, পুলিশ নীরব ভূমিকা পালন করছে, পেশির সরকারের বেতের এখন অবস্থান করছে। এই সরকারকে ব্যর্থ করতে চাই, আমরা ব্যর্থ হতে দেব না। এদিকে চট্টগ্রাম আদালত এলাকায় সংঘর্ষে পুলিশের উপর হামলার ঘটনায় পৃথক ৩টি মামলা হয়েছে। এদিকে চিন্ময় কৃষ্ণ দাস ইস্যুতে দুপুরে স্বামীবাগ আশ্রমে সংবাদ সম্মেলন করে ইসকন। সেখানে ইসকনের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী জানান, চিন্ময় কৃষ্ণ দাসকে অনেক আগেই স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। তিনি বলেন, চিন্ময় কৃষ্ণের কার্যক্রম সম্পূর্ণ তার ব্যক্তিগত, এর জন্য সংগঠন দায়বদ্ধ নয়। গত ৩রা অক্টোবর ২০২৪ ইংরাজি তারিখে অফিসিয়াল বিবৃতির মাধ্যমে জানানো হয় যে চিন্ময় কৃষ্ণ দাস চন্দন কুমার ধর ইসকন বাংলাদেশের মুখপাত্র নন, তাই তার বক্তব্য সম্পূর্ণ তার ব্যক্তিগত। অতএব লীলারাজ গৌর দাস, স্বতন্ত্র গৌর দাস ও চিন্ময় কৃষ্ণ দাসের বক্তব্য এবং কৃতকর্মের জন্য ইসকন বাংলাদেশ কোনোভাবেই দায়ী নয়। এ সময় সবাইকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান চারুচন্দ্র দাস ব্রহ্মচারী। বলেন, চিন্ময় কৃষ্ণ দাসকে ঘিরে ভারতের মন্তব্য বা অবস্থানের সঙ্গে ইসকনের কোনো সম্পৃক্ততা নেই। ইসকন কোনো সম্পত্তি দখল করে না। ইসকন সেই যা দেবতার সম্পত্তি বেদখল হয়ে যায়, সেই বেদখল সম্পত্তিকে এই দেবতার নামে আবার ফিরিয়ে আনে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ইসকনের এক নেতার গ্রেপ্তারকে কেন্দ্র করে চট্টগ্রামে আইনজীবী হত্যা ও বিশৃঙ্খলা সৃষ্টির যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রপক্ষ আরও জানিয়েছে, এই বিষয়টা এখন সরকারের টপ প্রায়োরিটি। এরই মধ্যে ঘটনায় 3টি মামলা হয়েছে, 33 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সকালে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরী হাইকোর্ট বেঞ্চে এই তথ্য জানানো হয়। এই বিষয়ে আরও তথ্য আবু সাইদ অপুর প্রতিবেদনে। হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসকনের বিষয়ে সরকারের অবস্থান কি বুধবার রাষ্ট্রপক্ষের কাছে জানতে চান দেশের সর্বোচ্চ আদালত। চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাসহ সাম্প্রতিক বিষয়ে সরকারের অবস্থানও জানতে চাওয়া হয়। বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে জানান, আলিফ হত্যার ঘটনায় 3টি মামলা ও গ্রেপ্তার করা হয়েছে বেশ কজনকে। ইসকন ইস্যুতে সরকারের কঠোর অবস্থানের কথা জানানো হয়। এ সময় উচ্চ আদালত বলেন, ইসকন নিষিদ্ধ হবে কিনা সেটি সরকারের নীতিগত সিদ্ধান্ত। আমাদের রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা যদি এখনই ইসকনকে নিষিদ্ধ না করি, এটা ভবিষ্যতে রক্তের হোলি খেলার মধ্যে দিয়ে নিষিদ্ধ হবে। হিন্দুত্ববাদী সংগঠনটি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে। তাদের নিষিদ্ধ করা না হলে ভবিষ্যতে দেশ অস্থিতিশীল করার চেষ্টা হতে পারে বলে মনে করেন এই আইনজীবী। বলছে যে বাংলাদেশে আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং যত ধর্মের অনুসারী আছে, আমরা প্রত্যেকটা অনুসারীরা খুব মিলেমিশে খুব সুন্দরভাবে বসবাস করতেছি। এবং হিন্দুদের ব্যাপারে আমি খুব ওনারা আমার বন্ধু, আমার ভাই, আমাদের ধর্মের বিরোধী হতে পারে, কিন্তু আমরা একসাথে মিলেমিশে আছি। কিন্তু ইসকনের মাধ্যমে ইন্ডিয়াতে প্রপাগান্ডা বাস্তবায়ন করতে হচ্ছে, এটা হচ্ছে আমাদের সবচেয়ে উদ্বেগ এবং চিন্তার বিষয়। আর এর পরেই ইসকন প্রসঙ্গ নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবীর ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান মিলন। বলেন, ফ্যাসিবাদী সরকারের পতনের মতাদর্শে ও দেশি বিদেশি ষড়যন্ত্রের একটি অংশ। ফ্যাসিস্ট মতাদর্শের বিশ্বাসীরা দেশি বিদেশি দোসরদের নিয়ে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারই ধারাবাহিকতায় সন্ত্রাসী সংগঠন ইসকন সদস্যবৃন্দ সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যা করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা অবিলম্বে আইনজীবী সুরক্ষা আইন প্রণয়ন করা দাবি জানাচ্ছি। অপরদিকে আইনজীবীদের সুরক্ষায় আইন তৈরির দাবিও জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। বলেন, শুধু আইন নয়, এর সাথে জড়িত সংশ্লিষ্টদের সবাইকে খুঁজে বের করতে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটি আমরা বারের নেতৃত্বে আমরা করব। পাশাপাশি আমরা আইনজীবীদের, বিচারপতিদের সুরক্ষা চাই, নিরাপত্তা চাই।
তবে আইনজীবী হত্যার ঘটনায় সুবিচার নিশ্চিত করাই একমাত্র লক্ষ্য বলে সাংবাদিকদের জানিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। সরকার এবং আমরা সবাই এইটুকু আপনাদেরকে অ্যাসুরেন্স দিতে পারি যে এই বিষয়ে যা যা করার প্রয়োজন প্রত্যেকটি পদক্ষেপ নেওয়া হবে এবং অতি শীঘ্রই নেওয়া হবে, এবং যাতে এই পুরো বিষয়টি সুবিচার এবং তদন্ত সঠিকভাবে হয় সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে। ইসকন ইস্যুতে প্রধান বিচারপতি গভীর উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করেছেন বলেও জানান আইনজীবীরা। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। কোনো সংস্থা নিষিদ্ধ করার বিষয়ে আলোচনা সরকারের ভেতরে হয়নি উল্লেখ করে বন পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা রিজওয়ানা হাসান জানান, ব্যক্তির কর্মকাণ্ড সংগঠনের সাথে মেলানো ঠিক হবে না। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত সার্জিসের উপর হামলার বিষয়ে জলবায়ু উপদেষ্টা জানান, এটাকে হালকাভাবে নিচ্ছে না সরকার। এ বিষয়ে সরকারের তদন্ত সংস্থা কাজ করছে বলেও জানান রিজওয়ানা হাসান। নিষিদ্ধ করার কোনো আলোচনা সরকারের মধ্যে হয়নি। দাবি অনেকেই উঠতে পারে, দাবির সপক্ষে মানুষ অনেক কর্মসূচিও দিতে পারে। ব্যক্তির অপরাধের সাথে সংস্থার অপরাধকে আমরা জড়িয়ে ফেলছি না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষ স্বৈরাচার মুক্ত করেছে দেশকে, এখন দেশ গড়ার পালা। এর জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশ গড়তে বিএনপি 31 দফা দিয়েছে, দেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, সবাইকে সতর্ক থাকতে হবে। বিকেলে লালমনিরহাটের বড় বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি সব কথা বলেন। তারেক রহমান আরও বলেন, আগামীতে দলমত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই। সেখানে সবাইকে মূল্যায়ন করা হবে যার যার যোগ্যতার ভিত্তিতে। এজন্য ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, যে ব্যক্তি যে বিষয়ে মেধাবী তার মেধাকে মূল্যায়ন করে সেই বিষয়ে দক্ষ করে তোলা হবে। সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ তৈরি করবে বিএনপি। আমরা স্বৈরাচার মুক্ত করেছি দেশ, দেশের মানুষ স্বৈরাচারকে বিদায় করেছে এই দেশ থেকে। এখন সামনের দিনে হচ্ছে দেশ গড়ার পালা। আমাদের শুধু মেধাবী ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট থাকলেই চলবে না। আগামী দিনে আমাদেরকে অবশ্যই মেধাবী অর্থাৎ প্রফেশনাল খেলোয়াড় তৈরি করতে হবে, যা তৈরি করতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের ভেতর থেকে। এদিকে অত্যন্ত পরিকল্পিতভাবে পতিত স্বৈরাচার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে রাষ্ট্র পুনর্গঠনে লেখক শিল্পীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টা হচ্ছে। ন্যূনতম সংস্কার করে নির্বাচন দেওয়া প্রয়োজন, অনৈক্য নয়। ঐক্য তৈরি করে দেশকে এগিয়ে নিতে হবে। তিনি আরো বলেন, ফ্যাসিবাদ দূর হয়েছে, কিন্তু তারা আবার ফিরে আসার চেষ্টা করবে, তাই নিজেরা শান্ত থেকে সবকিছু মোকাবেলা করতে হবে। ফ্যাসিবাদের পতন হওয়া দরকার। ফ্যাসিবাদকে সরিয়ে সত্যিকার অর্থেই জনমানুষের জন্য উপযোগী একটি রাষ্ট্র নির্মাণ করা দরকার, সমাজ নির্মাণ করা দরকার। তাদেরকে ঐক্যবদ্ধ। আমরা কেন এখানে বিভাজন সৃষ্টি করছি? আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা শুনলে রীতিমতো ভয় হয় যে আজকে আমরা এই সময় এখনই এটাকে আমরা পুরো আন্দোলনকে একটা ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করছি। আমি খুব নির্মাণের জন্য যে সংস্কারগুলো প্রয়োজন সেই সংস্কারগুলো ন্যূনতম করে আমরা একটা সেই ধরনের একটা রাষ্ট্র গঠন করার জন্য নির্বাচন করে একটা পার্লামেন্টে যাই। দেশের জাতীয় স্বার্থে যারাই আঘাত হানবে তাদেরকে আইনের আওতায় আনতে হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বর্তমান পরিস্থিতি নিয়ে রাষ্ট্র অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ শেষে এ কথা বলেন জামায়াতের আমির। তিনি বলেন, দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই। এস এম আরিফের আরও তথ্য। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার অংশ হিসেবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করে জামায়াতে ইসলামীর 4 সদস্যের একটি প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে গণমাধ্যমের সামনে কথা বলেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সকল আলোচনায় আমরা একমত হয়েছি যে দেশবাসীকে সাথে নিয়েই
দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। সম্প্রতি ইসকনের কর্মকাণ্ড নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন জামায়াতের আমির। আমরা শুধু ইসকন না, আমরা বলেছি জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে তাদের ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। দেশে অরাজক পরিস্থিতিতে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে তা জাতীয় ঐক্যের মাধ্যমে মোকাবিলা করতে হবে বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। দল মত ধর্ম ভিন্নতা থাকবে, এটা খুব স্বাভাবিক, কিন্তু জাতীয় স্বার্থের জায়গাগুলোতে আমরা যেন সবাই একমত থাকতে পারি, ঐক্যবদ্ধ থাকতে পারি। আপনাদের মাধ্যমে আমরা সেই আহ্বান জানাই এবং আমরা সেখানে ওইটা তুলে ধরেছি। এস.এম. আরিফ, মাই টিভি, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাইদের সাহসিকতা এবং আত্মত্যাগে তিনি নিজেকে রংপুরের সন্তান বলে মনে করেন। এজন্য তাকে আবু সাইদের পরিবারের সদস্যদের পাশাপাশি রংপুরের একজন উপদেষ্টা হিসেবে বিবেচনা করার আহ্বান জানান। বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আবু সাইদের পরিবারের সদস্যদের স্বাগত জানাতে গিয়ে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা এদিন এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে শহীদ আবু সাইদ পরিবার সদস্যদের হাতে শহীদ আবু সাইদ ফাউন্ডেশনের সনদ তুলে দেন। প্রধান উপদেষ্টা আবু সাইদের বাবা মায়ের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং তাদের সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে গণপূর্ত অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ঢাকাস্থ সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় শাহবাগ থানা নির্মাণের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। তেজগাঁওস্থ উপদেষ্টা পরিষদের কার্যালয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। একই সাথে জুলাই অগাস্ট গণঅভ্যুত্থানের উপর আন্তর্জাতিক মানের তথ্যচিত্র নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয় উপদেষ্টা পরিষদের এই বৈঠক থেকে। বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। একটা কম্পোনেন্ট নিয়ে আজকে আলাপ হচ্ছিল, ওখানে একটি থানা আছে আপনারা জানেন, শাহবাগ থানা। ওই থানাটা ওখানে নির্মাণ করার জন্য একটা প্রস্তাব ছিল ওই প্রকল্পেরই আওতায়। এটা যেহেতু একটা গুরুত্বপূর্ণ জায়গায়, গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট, সেই জন্যে এখানে বিস্তারিত আলোচনা হয়েছে, আলোচনা হয়ে কিছু সিদ্ধান্ত হয়েছে। উত্তর দিকে মুখ করে ওখানে সুইটেবল জায়গাতে যতটুকু কম জায়গা নিয়ে পারা যায় একটা থানা ওখানে তৈরি হবে। যুগে যুগে ইন্ধনদাতারা ছিল, থাকবে, তবে সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে বলে জানিয়েছেন সেনাবাহিনী মিলিটারি অপারেশন ডাইরেক্টরেট কর্নেল স্টাফ ইন্তেখাব হায়দার খান। দেশে শান্তি শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে সংবাদ সম্মেলনের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এই সেনা কর্মকর্তা জানান, 13ই নভেম্বর থেকে এ পর্যন্ত বিভিন্ন অভিযানে 228 জন মাদক ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তি সহ অন্যান্য অপরাধের সাথে জড়িত 1328 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এস.এম. আরিফের আরেকটি প্রতিবেদন। ভালো আছেন সবাই। ঢাকা সেনানিবাসে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে সংবাদ সম্মেলনে কথা বলেন মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেট কর্নেল স্টাফ ইন্তেখাব হায়দার খান। যৌথ অভিযানে 228 জন মাদক ব্যবসায়ী অথবা মাদকের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত মোট 1328 জনকে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, আইন শৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতির কারণে চট্টগ্রামে আদালত পাড়ায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। একটা দুর্ভাগ্যজনক মৃত্যু ঘটেছে, বাট সেখানে বিক্ষোভকারীদের সংখ্যা কীরকম ছিল আদালত প্রাঙ্গণ এবং রাস্তায়, সো সেই প্রেক্ষিতে কিন্তু ঘটনাটি আরও খারাপ হতে পারত। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সময় মতো পদক্ষেপ গ্রহণের কারণেই পুরো ঘটনাটাকে অনেকটা কন্ট্রোল করা গিয়েছে। ছাত্রদের মধ্যে সহিংসতা সহ সাম্প্রতিক বিভিন্ন ঘটনার পিছনে ইন্ধনদাতাদের হাত রয়েছে উল্লেখ করে সেনাবাহিনী জানায়, নিজেরা দায়িত্বশীল থাকলে যে কোনো ধরনের সংঘাত এড়ানো সম্ভব। এই ছাত্ররাই আন্দোলন করে দেশের এখন একটা আমাদের যে বর্তমান পরিস্থিতি এনেছে এবং আমরা সবাই আশা করছি যে দেশটা একটা ভালোর দিকে যাবে। সেই ছাত্ররাই যখন কারো ইন্ধনে একটু সাময়িকভাবে ডিরেইল হয়ে যাচ্ছে পরিস্থিতি না বুঝে, তখন তাদের এগেনস্টে আমরা যদি শক্তি প্রয়োগের কথা চিন্তা করি, আমাদেরকে একটু চিন্তা করে কাজটা করতে হয়। প্রতিবাদ এত ভায়োলেন্টলি করার কোনো প্রয়োজন নেই, অনেক শান্তিপূর্ণভাবে করা যাবে, বিকজ আমরা সবাই শান্তি চাই দেশে। তো এখানে আমাদের সাধারণ জনগণ, বিশেষ করে ছাত্র, কর্মজীবী, শ্রমজীবী এবং সকল পর্যায়ের মানুষ, আমাদের একটা নিজের দায়িত্ব আছে যে আমরা যদি নিজে থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করি তাহলে এই অনেকগুলো এই ধরনের ঘটনা আমরা অ্যাভয়েড করতে পারি।
সম্পূর্ণরূপে প্রতিরোধ করা না গেলেও সেনাবাহিনী বেশিরভাগ অরাজক পরিস্থিতি মোকাবেলা করেছে জানিয়ে কর্নেল ইন্তেখাব হায়দার বলেন, ইন্ধনদাতাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। যেহেতু ঘটনাটা হয়নি এই জন্য কেউ জানে না, বাট এ ধরনের অনেক ঘটনা প্রতিরোধ করা হয়েছে। তারপরেও যেগুলো ঘটছে সেগুলো তো আমরা চেষ্টা করছি। এবং SM আরিফ, মাইটিভি, ঢাকা। উপস্থিত প্রিন্ট এবং 47তম BCS এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন PSC। এই BCS থেকে নিয়োগ দেওয়া হবে 3688 জন। তাছাড়া নন ক্যাডার পদে 201 জনকে নিয়োগ দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এই BCS আবেদনের বয়স গণনা করা হবে চলতি বছরের 1 নভেম্বর থেকে। বৃহস্পতিবার পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাসের সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আগামী 10 ডিসেম্বর সকাল 10টা থেকে আবেদন শুরু হবে। এই প্রক্রিয়া চলবে 31 ডিসেম্বর রাত 11:59 পর্যন্ত। বিজ্ঞপ্তিতে দেখা যায় 47তম BCS এর মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা 3487 আর নন ক্যাডার পদের সংখ্যা 201। এই BCS থেকে মোট 3688 জনকে নিয়োগ দেওয়া হবে। এই BCS এ কিছু নতুন পদ যুক্ত হয়েছে। বৈষম্যহীন ও গণতান্ত্রিক সমাজ গড়তে ভীতিহীন পরিবেশ নিশ্চিতের মাধ্যমে গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার যেমন বিকল্প নেই, তেমনি গণমাধ্যমেরও দেশের মানুষের বিশ্বাস ও তাদের মতকে সম্মানের সাথে তুলে ধরার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। রাজধানীতে এক আলোচনা সভায় তারা এইসব মন্তব্য করেন। মাহবুব সৈকতের প্রতিবেদন। রাজধানীর একটি অভিজাত হোটেলের হলরুমে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের নিয়ে সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব। স্বাধীন সাংবাদিকতা এখন একটা হুমকির মুখে এবং আপনাদের সাহায্য আমাদের খুব দরকার। সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপর হুমকি সৃষ্টিকারী তৎপরতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। আলোচনায় অংশ নিয়ে আক্রমণের মুখে স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যম প্রতিষ্ঠান এই শিরোনামের সমালোচনা করেন একাধিক বক্তা। গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করি, তবে একই সাথে এটি বলতে হয় বিগত 15 বছরে গণমাধ্যমের যে ধরনের ভূমিকা রাখা দরকার ছিল সেটি কিন্তু রাখা সম্ভবপর হয়নি। একটি পত্রিকা, একটি মিডিয়া সবার জন্যই হওয়া উচিত। যখন বিভিন্ন টেলিভিশন পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল সবাই আমরা কিন্তু একসাথে কিন্তু প্রতিবাদ কিন্তু করতে পারিনি। আলটিমেটলি শেষ বেলায় এর সবকিছু রক্ষা কবচ হবে জনগণ। সেই জনগণ যদি প্রশ্নবিদ্ধ করে তখন কিন্তু সবাই এটাকে সামলাতে পারবে না। ভীতির পরিবেশ তৈরি কিংবা গণমাধ্যম বন্ধ করাকে কোনো রাজনৈতিক দলই সমর্থন করে না বলেও জানান বক্তারা। যাতে করে কোনো ধরনের কোনো ক্রাইসিসের মধ্যে দিয়ে সেই পলাতক ফ্যাসিস্ট রেজিম অ্যাডভান্টেজ নিয়ে আবার ফেরত আসতে পারে। প্রত্যেকটা গণমাধ্যমে কেউ না কেউ কোনো না কোনোভাবে আমাদেরকে সাহায্য করেছেন। যারা অন্যায় করেছেন তাদেরকে সঠিকভাবে তাদের জবাবদিহিতা বিচারের আওতায় আনতে হবে। যারা সাহায্য করেছেন তাদেরকে সাধুবাদ দিতে হবে। তবে সব মত এবং পথের মানুষ ও রাজনৈতিক দলের সংবাদকেই সমানভাবে প্রচারের পরামর্শ দেন আলোচকরা। মাইনরিটির অপিনিয়ন কোনোটাই আপনি গ্যাগ করতে পারবেন না, গলা টিপে বাঁধতে পারবেন না। গণমাধ্যম আমাদের এই দেশের অধিকাংশ মানুষের বোধ বিশ্বাসের উপর যেন কোনো আক্রমণ না করে। সংকট মোকাবিলায় রাজনৈতিক সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য নেতারাও। আমরা যে কোনো মূল্যে সংবাদপত্রের স্বাধীনতা, মানুষের স্বাধীনতা, ভোটের স্বাধীনতা, জনগণের স্বাধীনতা রক্ষা করার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। এই রিজিমটা আগে ছিল, সেই সময় থেকে জুলুম নির্যাতন চলছে। আরেকটি কথা না বললে হয় না, আমাদের মনে কিন্তু অনেক ব্যথা এবং দুঃখ আছে। গণতন্ত্র উত্তরণের জন্য সবাইকে একযোগে কাজ করারও আহ্বান ছিল আলোচকদের মধ্যে। কোনো ব্যক্তির চিন্তা, বিবেক এবং বাক স্বাধীনতাকে কোনোভাবে হস্তক্ষেপ হবে না। যেখানে আক্রমণের শিকার হবে তাদেরকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে প্রতিহত করব। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে বাধা প্রদান ও অবৈধ উপায় নিয়োগ পাওয়ার অভিযোগে কুয়েটের সাবেক 2 ভিসি, 1 প্রো-ভিসি, 3 শিক্ষক, 6 কর্মকর্তা ও 1 কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গত 21 নভেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের 94তম সিন্ডিকেট সভায় গৃহীত মোতাবেক তাদেরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুয়েটের ভিসি প্রফেসর ডক্টর মাসুদ। কুয়েটের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মাসুদ জানান, সাময়িক বরখাস্তকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম তদন্ত করতে একটি কমিটি করা হয়। সেই কমিটির সুপারিশে তাদের বিরুদ্ধে সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বাণিজ্য সংবাদ। রাজশাহীতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ৩৯৮তম শাখা হিসেবে লক্ষ্মীপুর শাখার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার এই শাখার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান ওবায়দ উল্লাহ আল মাসুদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এতে বিশেষ অতিথি ছিলেন এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আব্দুল জলিল, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ডক্টর এম মাসুদ রহমান ও স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ খুরশিদ ওয়াহাব। ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মনিরুল মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ওমর ফারুক খান। অনুষ্ঠানে কল্যাণমুখী ব্যাংকিংয়ের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন শরিয়া সেক্রেটারিয়েটের প্রধান শামসুদ্দোহা। স্বাগত বক্তব্য দেন রাজশাহী জোন প্রধান শফিউল আজম। আরও উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এগিয়া মাহবুব মোর্শেদ। প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল্লাহ আল মাসুদ বলেন, ইসলামী ব্যাংক দেশের সর্বস্তরের মানুষের মাঝে সর্বজনীন ও কল্যাণমুখী সেবাসমূহ পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে। নতুন বাংলাদেশে ইসলামী ব্যাংক আমানত, বিনিয়োগ, আমদানি রপ্তানি ও রেমিটেন্স প্রবাহ বাড়াতে অভাবনীয় সক্ষমতা অর্জন করেছে। প্রবাসের খবর। বাংলাদেশি ছাত্রছাত্রীদের অধ্যয়ন সহ চাকরি পাওয়ার সুযোগ সুবিধা সহ নানা বিষয় আলোকপাত করে দুই দেশের প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মালয়েশিয়ার প্রতিনিধি আশরাফুল মামুন জানান, বুধবার কুয়ালালামপুরের একটি হোটেলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি এবং এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিসেস ইএমজিএস উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক জিজিএলবিডি স্বাক্ষরিত হয়। ইএমজিএস এর প্রধান নির্বাহী কর্মকর্তা নেইফতাজ উদ্দিন এবং ইউজিসি এর চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস.এম.এ. ফায়েজ এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। বৃহস্পতিবার পুত্রজায়ায় মালয়েশিয়ায় উচ্চশিক্ষা মন্ত্রী ওয়াইবি দাতু সেরি ডক্টর জামব্রি আব্দ কাবদির এর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই সমঝোতা স্মারক বিনিময় অনুষ্ঠিত হয়। এই সমঝোতা স্মারকটি মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়সমূহে বাংলাদেশি ছাত্র, শিক্ষক এবং গবেষকদের অধ্যয়ন, গবেষণা, পড়াশোনা এবং পাঠদানের অধিকতর সুযোগ সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে। ইএমজিএস এর প্রধান নির্বাহী কর্মকর্তা নেইফতাজ উদ্দিন এর বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।